দুপুরের বাংলাদেশে শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। শহীদ মিনার থেকে শাহবাগমুখী বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা আলিয়া মাদ্রাসায় স্থাপিত আদালতের পুড়ে যাওয়া কক্ষ পরিদর্শন, বিচারকের পরে জানানো হবে স্থান দিন। বিচার বিভাগ স্বতন্ত্রীকরণে সংস্কার কমিশনকে আদালত পাড়া থেকে নানা পরামর্শ, মামলা দ্রুত নিষ্পত্তিতে প্রয়োজনে অনলাইনে সাক্ষ্য গ্রহণের আহ্বান। ট্রাইব্যুনালে ইলিয়াস আলী সহ ২,২৭৬ নেতাকর্মী গুম খুনের অভিযোগ বিএনপির। অভিযুক্ত শেখ হাসিনা ও আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা। দুর্নীতির মাধ্যমে টিসিবির ১ কোটি কার্ড দেয়া হয়, জানালেন বাণিজ্য উপদেষ্টা। একই পরিবারের অনেককে দেয়া হয় সুবিধা। ১ কোটি পরিবারের কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল। একই পরিবারে একাধিক কার্ড ছিল, দুর্বৃত্তায়নের মাধ্যমে এই কাজটা করেছে। বোলিং অ্যাকশন শুধরানোর দ্বিতীয় পরীক্ষাতেও উতরাতে পারেনি সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা। দেখে নিচ্ছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। বিডিআর হত্যাকাণ্ডে বিচারের নামে টালবাহানা করা হলে কঠোর কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যদের অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে এ বক্তব্য দেন তিনি। এদিকে দুপুর ১টায় শাহবাগ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে আন্দোলনরতরা। বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে, জানিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ভুক্তভোগী পরিবার। সব কারাবন্দী সদস্যের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি তাদের। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে বলা হয়, কেরানীগঞ্জ কোর্ট বসার কথা থাকলেও পরে সিদ্ধান্ত জানানো হয় আলিয়া মাদ্রাসায় বসবে আদালত। সেখানে আগের রাতেই এজলাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহ প্রকাশ করেন আন্দোলনরতরা। পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে অভিযোগ তাদের। বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তারা বলেন, দেশ বিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছে বিডিআর সদস্যরা। কারাবন্দীদের মুক্তিসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বিচারিক প্রক্রিয়ায় তাদের সাথে যেন ইনসাফ প্রতিষ্ঠা করা হয়। যদি এই বিচারের নামে কোনো টালবাহানা করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সর্বস্তরের মানুষ, প্রত্যেকটি দল, সামাজিক রাজনৈতিক সংগঠন আমাদের সাথে একাত্মতা পোষণ করুন। এদিকে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরি ফেরতের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এখন যাচ্ছেন শাহবাগ অভিমুখে। সেখানে আছেন সহকর্মী তাজনুর ইসলাম, যাচ্ছি তার কাছে। তাজনুর, সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ছিল, এখন শাহবাগ অভিমুখে যাচ্ছে। আন্দোলনকারীরা আসলে এই মুহূর্তে কি চাচ্ছেন, তার পরবর্তী কর্মসূচি কি হবে, কি বলছেন তারা? দেখুন, পরবর্তী কর্মসূচি তো নয়, বরং এই কর্মসূচিটি ঘণ্টাখানেক আগে যেটি তারা বলেছেন সেটি হচ্ছে এই যে পদযাত্রা শুরু হয়ে গেল। তাদের যে পরিকল্পনা মূলত আজকে যে তারা এই শহীদ মিনার থেকে এই পদযাত্রাটি শাহবাগে গিয়ে আজকে শাহবাগ মোড় অবরোধ করার পরিকল্পনার কথা তারা 12টার সময় যে ব্রিফিংটা করেছে সেই ব্রিফিংয়ে তারা জানিয়েছেন। যেটি তারা বারবার করে বলছেন যে গতকাল সকাল থেকে এখন পর্যন্ত শহীদ মিনারে তারা অবস্থান করছিলেন। তাদের যেই দাবিগুলো রয়েছে, মূলত দাবি হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের পর যাদের নামে মামলা হয়েছিল, যারা কারাবন্দী অবস্থায় রয়েছেন, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়া, একই সঙ্গে যারা কারাবন্দী রয়েছেন তাদেরকে কারাগার থেকে মুক্ত করা। এই মূলত দুটি দাবির উপরে তাদের যে চলমান আন্দোলন সেটি গতকাল সারাদিন গড়িয়ে তারা রাতেও সেখানে অবস্থান করেছেন। তারা বিচার কাজের ব্যাপারে বলেছেন যে বিচার কাজ যেন দ্রুত সময়ের মধ্যে শুরু করা হয়। সেটি নিয়ে যখন আজকে আবারও খানিকটা বিলম্ব দেখা গেল, সব মিলিয়ে এই ঘটনাটি তারা
তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবং এই মুহূর্তে আসলে আপনি দেখতেই পাচ্ছেন ন্যান্সি যে এই পদযাত্রাটি শুরু হয়ে গিয়েছে, যেখানে কিনা এই যে বিভিন্ন বিডিআর সদস্যদের পরিবারের যারা নারী সদস্য রয়েছেন তারা একেবারে সামনের সারিতে রয়েছেন, এবং তারপরে বাকি যারা পুরুষ সদস্য যারা এখানে এই আন্দোলনে অংশ নিয়েছেন তারা রয়েছেন ঠিক তার পেছনে। এবং এই পদযাত্রাটি জমায়েতটি বেশ বড়ই হতে যাচ্ছে, সেটি কিন্তু বলাই যায়। একই সঙ্গে আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি ন্যান্সি, যে পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রস্তুতি দেখেছি। আজকে সকাল থেকেই বাড়তি পুলিশ মোতায়েন ছিল শহীদ মিনার এলাকায়। সেখানে দেখেছি যে তারা তাদের মতো করে প্রস্তুতি নিয়ে রেখেছেন যে যদি কোনো রকমের পদযাত্রা বা এই ধরনের রাস্তা বন্ধের মতো কর্মসূচি হয় তবে সেই ক্ষেত্রে তারা কি ব্যবস্থা নেবেন, সেই ব্যাপারেও কিন্তু তাদের বেশ রকমের প্রস্তুতি আমরা কিন্তু দেখতে পেয়েছি। তবে পদযাত্রাটি যেই রুটে যাওয়ার কথা ছিল সেই রুট থেকে খানিকটা ঘুরে গেল, যদিও তারা প্রথম অবস্থায় বলেছিল যে শহীদ মিনার থেকে পদযাত্রাটি বের হয়ে শিক্ষা ভবন, পরবর্তী সময় প্রেস ক্লাবের মোড় হয়ে মৎস্য ভবন মোড় হয়ে তারপরে তারা শাহবাগ যাবেন। যেহেতু গতকালকে যখন তারা কর্মসূচি নিয়ে আলাপ করছিলেন তখন তারা ধারণা করেছিলেন যে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভেতর দিয়ে গেলে তাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হতে পারে। তবে এখন যেটি দেখা যাচ্ছে তারা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিকেই যেতে যাচ্ছেন, টিএসসির দিকে তারা এগোচ্ছেন এই মুহূর্তে, এবং শহীদ মিনারের সামনের রাস্তায় তারা এই মুহূর্তে রয়েছেন। সব মিলিয়ে গতকালকে সকাল থেকে শুরু হওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনের এখন যেই পর্যায়ে, গতকালকে তারা হুঁশিয়ারির মধ্যে ছিলেন যে বড় ধরনের শক্ত কর্মসূচি কিংবা কঠোর কর্মসূচি তারা দিবেন, সেই কর্মসূচির অংশ হিসেবেই কিন্তু এবং দেখতে পাচ্ছেন যে এখন এই যে পদযাত্রাটি সেটি শাহবাগ অভিমুখে শুরু হলো, এবং পরবর্তী সময়ে যখন শাহবাগে পৌঁছবে এবং শাহবাগ মোড় অবরোধ করার যে পরিকল্পনার কথা তারা জানিয়েছেন, সেটি যখন অবরোধ করা হবে পরের ঘন্টাগুলোতে নিশ্চয়ই আপনাকে আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। ন্যান্সি, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরাও দর্শকদেরকে জানাতে পারবো। তাজনুর, আপনাকে ধন্যবাদ। আগুনে পুড়ে যাওয়া বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত পরিদর্শন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহান। জানিয়েছেন পুড়ে যাওয়া এজলাসে এই মুহূর্তে বিচার কাজ চালানো সম্ভব না, পরবর্তী স্থান দিন পরে জানানো হবে। এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন বিচারকও। বুধবার গভীর রাতে কে বা কারা পুড়িয়ে দিয়েছে এজলাস কক্ষ। এদিকে যমুনা টেলিভিশনের লাইভে এজলাস কক্ষের অবস্থা দেখে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা হাজির হন সেখানে। সকাল থেকে অস্থায়ী আদালতের কার্যক্রম বন্ধের দাবিতে আলিয়া মাদ্রাসার প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় মাঠ ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা আলিয়া মাদ্রাসার আশেপাশের সব সড়ক বন্ধ করে দেন। শিক্ষার্থীরা বলেন, মাদ্রাসা খেলার মাঠ ফিরিয়ে দেওয়ার দাবি বহুদিনের। আমরা চাই আলিয়া মাদ্রাসার জায়গা আলিয়া মাদ্রাসাকে বুঝিয়ে দেওয়া। এই ভবনটি জরাজীর্ণ, সেটি পর্যবেক্ষণ করে ওনারা এখান থেকে আদালত অপসারণ করবে, আমরা এটুকু আশ্বস্ত পেয়েছি। আগুন দিছে কারা এটা তো আমরা বলতে পারি না, কিন্তু হচ্ছে এখানে আমরা যখন পুলিশের সাথে কথা বলতেছি, কথাবার্তা হওয়ার ভিতর থেকেই প্রায় 3:30 নাগাদ বেশি এখানে আগুন ধরা শুরু হয়েছে। এসে দেখেছি যে এখানে কিছু কিছু জায়গায় ধোঁয়া আছে, আমরা আসলে তেমন কিছু করতে পারি না, কারণ ভিতর ঢুকতে না পারলে তো আমরা আগুনটা নিভাইতে পারি না। জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড বলা হয় দেরিতে বিচার, বিচারহীনতার শামিল। দেশের আদালতে বছরের পর বছর ঝুলে আছে লাখ লাখ মামলা। বিচার প্রার্থীদের ভোগান্তির শেষ নেই আদালত পাড়ায়। বিচার ব্যবস্থার এমন নানা বিষয় নিয়ে কাজ করছে সংস্কার কমিশন। মানুষের দুর্ভোগ কমাতে কি করতে পারে এই কমিশন? দেশের অধস্তন আদালতগুলো থেকে নানা পরামর্শ তুলে এনেছেন সহকর্মী আকলাকুস সাফা ও গোলাম মোস্তফা রুবেল। মোবারক হোসেন সিরাজগঞ্জের দুর্গম চর চৌহালি থেকে মামলার হাজিরা দিতে রওনা দেন। নদীপথে সদরের ঘাট পর্যন্ত আসতেই চলে গেছে 3 ঘন্টা। তারপর ভ্যানে করে আদালতের উদ্দেশ্যে যাত্রা। সব মিলিয়ে আদালত পাড়ায় পৌঁছতেই লেগে গেল 4 ঘন্টা। ততক্ষণে আবারও পিছিয়েছে শুনানির তারিখ। আমাদের নৌকা যখন ফেল করি আবার যাওয়ার সময় বিকাল 4টার পরে, তখন আমরা রাস্তার মধ্যে গাছের তলে বা ওই মসজিদ বারিন্দায় আমাদের রাত্রি যাপন করা লাগে, পরের দিনে উঠে আবার যাওয়া লাগে। আমার দিনও শেষ, আমরা দিন মজুর মানুষ। পারিবারিক কলহের মামলা নিয়ে হোসনে আরা ঘুরছেন 3 বছর ধরে। শুনানি হচ্ছে না, মিলছে কেবল তারিখের পর তারিখ।
আমি কোনোদিন অন্যায় করি নাই। তা আমি এখন দেখতেছি মিথ্যারই তো বেশি দেখতেছি, সত্যের জয়। তারপরেও আল্লাহর কাছে ভরসা করে আছে, আল্লাহ তুমি আমাকে সহায় জজ এর মনে দয়া দিও। এক জমির মামলায় 2 বছর ধরে শুধু হাজিরা দিতে দিতে কাহিল আলী আরশাদ ও তার ভাইয়েরা, শেষমেশ সমঝোতায় নিষ্পত্তি। আমগর নিষ্পত্তি জমি তারা বেদা হলে খাই খরচ তো মেলা হয়েছে, খরচের হিসাব করলে মেলাও। আমাদের উকিল আছে, তাদের উকিল আছে, তারা টাইম টিয়ার দিত, সময় ছায়া আমরা তো হাজিরা দেওয়াই লাগতো। এই 2 বছর ধরে শুধু এরকম হাজিরা দেওয়া, ওইরকম হাজিরাই দিছে। 60 থেকে 70 বছর ধরে চলা জমিজমার এমন বহু মামলা এখনো অধস্তন আদালতে বিচারাধীন। বাদী বিবাদে মারা গেছেন, মারা যাওয়ার পরে তার পরবর্তী প্রজন্ম আসছে, তাও এটা কোনো ইয়েতে আসতে পারে নাই, তার পরবর্তী প্রজন্ম পর্যন্ত চলে গেছে, তারাও মারা গেছেন। একটি মামলায় যখন একজন ব্যক্তি বা পরিবার জড়িয়ে যায়, তখন কখন যে দিন থেকে মাস, মাস থেকে বছর, কখনো তা 1 যুগ পর্যন্ত চলে যায়, তা শুধু এই বিচারপ্রার্থী জনগণই জানেন। দেশের প্রতিটি অধস্তন আদালতের বারান্দার এই দৃশ্য কিন্তু কমবেশি একই রকম। একই তাদের ভোগান্তি, একই তাদের অপেক্ষার চেহারা এবং আক্ষেপ। বিচারে কেন এত বিলম্ব? নানান অভিজ্ঞতার কথা জানান বিচারিক আদালতের আইনজীবীরা। তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থলে যায় না, না যা ফোন দিয়ে তাদেরকে নিয়ে আসে। এখন তো ওই মামলার সাথে তাদের মোবাইল নাম্বার থাকে, বাদীকে বলে তুমি সাক্ষী নিয়ে আসো, সাক্ষী নেয়, হয়তো আজকে নাই কালকে আসো, এইভাবে তারা ভোগান্তির শিকার হচ্ছে। লয়ার হয়তো বা যাচ্ছে, তারও একটা নেগলিজেন্স আছে, আবার বিচারকের যিনি আছেন তেনারও হয়তো বা একটা থাকতে পারে, আবার ডাক্তার সাহেব যিনি সাক্ষী আসতেছে না, আবার তোমার পুলিশ সাক্ষী আসতেছে না, দূর দূর থেকে সাক্ষী নিয়ে আসা লাগে। দ্রুত বিচারের জন্য 90 দিন বা 180 দিনের সময় বেঁধে দেয়া আছে দ্রুত বিচার ট্রাইব্যুনালগুলোতে। সেখানেও বহু মামলা শেষ হতে কেন বছর চলে যায়? যদি এই 90 দিনের মধ্যে এই 180 দিনের ভিতরে যদি আমরা এইগুলো যদি শেষ না করতে পারি, তাহলে তারপরে আর কোনো কথা লেখা নেই। যার ফলে ওই সুযোগটা নিয়ে বিচারকরাও লেন্দি প্রসেসের মধ্যে যাচ্ছে। অধস্তন আদালতে দ্রুত মামলা নিষ্পত্তি ও খরচ কমাতে করণীয় ঠিক করার পাশাপাশি সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা তৈরির এজেন্ডাকে প্রাধান্য দিয়ে কাজ করছে বিচার বিভাগ সংস্কার কমিশন। ভোগান্তি কমাতে কমিশনের কাছে আইনজীবীদের কি পরামর্শ? আমি কারাগারে যদি একটা অনলাইন সিস্টেম করি যে অমুক আসামির আজকে মামলা, অমুক আসামি উপস্থিত আছে কিনা, হ্যাঁ অমুক আসামি উপস্থিত আছে, তাকে দেখা যাচ্ছে। অনেক উইটনেস কিন্তু আপনার আসতে ভয় পায়, অনেক ভিকটিম কিন্তু আসতে ভয় পায় তারা সাক্ষী দিতে। তাহলে আমরা যদি তাদেরকে ইফেক্টিভভাবে আনার ব্যবস্থা করি, অথবা যদি জুমের মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়ায় বা বিভিন্ন যে থানাতে আছে ওই থানার মাধ্যমে যদি তাদের সাক্ষী নেওয়ার ব্যবস্থা করতে পারে। এই প্রভাবমুক্তই অ্যাটর্নি সার্ভিস হইলেই রাজনৈতিক প্রভাবমুক্ত হবে, বিচার বিভাগ পৃথক হইলেই রাজনৈতিক প্রভাবমুক্ত, তবেই বিচার সাধারণ জনগণ আমাদের কাছে তখন ন্যায় বিচার আশা করতে পারে, তার আগে না। বাদী কিংবা বিবাদী আদালতের বারান্দায় বসে এজলাসের দিকে অপলক দৃষ্টির এ চাহনি বিচার প্রার্থীদের। সংস্কার কমিশনের কাছে তাদের চাওয়া দ্রুত ন্যায় বিচারের ব্যবস্থা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। 2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সারা দেশে 2276 জন নেতাকর্মীকে ক্রসফায়ার এবং 153 জনকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই ঘটনায় সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। সকালে ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত অভিযোগ দাখিল করা হয়, যার মাঝে ক্রসফায়ারের অভিযোগ 245 পৃষ্ঠার এবং গুমের অভিযোগ 20 পৃষ্ঠার। বিএনপির মামলা সংগ্রহ তথ্য সেলের সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন খান জানান, বিএনপিকে নির্মূলের উদ্দেশ্যে সারা দেশে চালানো হয় এসব অপকর্ম। একই সময় বিএনপির সাবেক নেতা ইলিয়াস আলী চৌধুরী আলম সহ 153 জন কর্মীকে গুম করা হয়, যেসব ঘটনায় আলাদা অভিযোগ দায়ের করা হয়েছে। বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য কর্মীদেরকে গুম করে অপহরণ করে 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে।
বিগত সরকারের আমলে দুর্নীতির মাধ্যমে ১ কোটির বেশি টিসিবির কার্ড দেয়া হয়েছিল। একই পরিবারের অনেকে পেয়েছেন সুযোগ সুবিধা। যাচাই বাছাই শেষে সেসব কার্ডের সংখ্যা কমিয়ে ৬৩ লাখ করা হয়েছে, নিশ্চিত করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে তুরস্কের বাণিজ্য মন্ত্রী ওমর বোলাতের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, দুদেশের সামরিক সহযোগিতার ক্ষেত্রে বাণিজ্যিক দিক দিয়ে আলোচনা হয়েছে। গার্মেন্টস, ফার্মেসি, খাদ্যসহ অর্থনৈতিক ক্ষেত্রে বিনিয়োগ সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ চাইলে আলাদা ইকোনমিক জোন করে দিতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বাংলাদেশে তারা বিভিন্ন ক্ষেত্রে $300 মিলিয়ন বিনিয়োগ করেছে বলেও জানান উপদেষ্টা। তুরস্ক বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে আগ্রহী বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। এ সময় তিনি জানান, বাজার নিয়ে রমজানে কোনো সমস্যা হবে না, প্রয়োজনীয় মজুদ আছে। 1 কোটি পরিবারের কার্ডের মধ্যে প্রচুর দুর্নীতি ছিল। একই পরিবারে একাধিক কার্ড ছিল, দুর্বৃত্তায়নের মাধ্যমে এই কাজটা করেছে। কেউই বাদ পড়েনি। যারা ছিল, যারা সঠিক প্রাপক তাদেরকে কাছে পাঠানো হচ্ছে। যারা বেঠিক ছিল, যা ডুপ্লিকেশন ছিল, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শে ভ্যাটের হার 15% করা হলে স্থবির হয়ে যাবে রেস্তোরাঁ শিল্প। ক্রেতার উপর ব্যয় বৃদ্ধি করা হলে কমে যাবে বিক্রি, এ দাবি করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বলা হয়, ভ্যাট আদায়ের নামে রাজস্ব কর্মকর্তাদের হয়রানি বন্ধ করতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সমিতি। নেতাদের অভিযোগ, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের দিকে সরকারের দৃষ্টি নেই। সরকারের ব্যয় বাড়ছে, সেই করের বোঝা চাপানো হচ্ছে জনগণের ঘাড়ে। সেক্ষেত্রে কোনো আলোচনায় বসছে না সরকার। সমিতির নেতারা বলেন, আমলাতন্ত্রের ইচ্ছায় কর বৃদ্ধি করা হলেও দুর্নীতি বন্ধ হচ্ছে না। জানান, রাজনৈতিক সরকার এলে জনগণের দাবি গুরুত্ব পাবে। জানানো হয়, রেস্তোরাঁগুলোতে গ্যাস সরবরাহ করা হয় না, বেশি দামে সিলিন্ডার কিনতে হয়। খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতে ব্যবসায় মন্দা তৈরি হয়েছে, চাঙ্গা করতে কোনো পদক্ষেপ নেই। দেশের প্রায় 5 লাখ সদস্যের এই খাত বাঁচাতে দ্রুত উদ্যোগ নিতে হবে, নতুবা আন্দোলনে নামবে সমিতি। হঠাৎ মাঝপথে এসে দেশের 12টা বাজানোর জন্য আজকে এই 15% ভ্যাট ইমপ্লিমেন্ট করতেছে। আমরা সজোরে বলতে চাই, আমরা স্ট্রাইকে যাব, আমরা সুন্দরভাবে বলতে চাই, আমরা চাই না দেশ অশান্তি হোক। আমরা ছোট ব্যবসায়ী সুন্দরভাবে ব্যবসা করে চলতে চাই। সারা বাংলাদেশের রেস্তোরাঁ মালিকদের আহ্বান জানাতে চাই, আসেন আমরা এক ছাতার তলে কাজ করি, আমরা দেশকে নিরাপদ খাদ্য উপহার দিই, আমরা আমাদের দেশকে গড়ে তুলি। জুলাই ঘোষণাপত্রের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি। সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড়, কাজী নজরুল সরণি সহ বিভিন্ন স্থানে 7 দফা দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়। সাধারণ মানুষের কাছে জুলাই ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরেন নেতাকর্মীরা। অভ্যুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত, নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন অঙ্গীকার সহ 7 দফা দাবি ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা। সাভারে দুর্ঘটনার কবলে পড়া একটি অ্যাম্বুলেন্স ও 2টি বাসে আগুন লেগে একই পরিবারের 3 জন সহ মোট 4 জন নিহত হয়েছেন। সন্তানের চিকিৎসার জন্য রাজধানীতে আসছিল পরিবারটি। রাত 2টার দিকে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে পলাতক অ্যাম্বুলেন্সের চালক, কোনো মামলা হয়নি এখনো। ঢাকা আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে গভীর রাতে একসাথে জ্বলছিল 3টি গাড়ি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সড়ক বিভাজকে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় একটি অ্যাম্বুলেন্স। পেছন থেকে ঝুমুর পরিবহনের যাত্রীবাহী বাস সজোরে অ্যাম্বুলেন্সকে ধাক্কা দিলে 2টি গাড়িতে আগুন ধরে যায়। পরে আগুন লাগা বাসকে পেছন থেকে শ্যামলী পরিবহনের বাস ধাক্কা দিলে তাতেও আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাস থেকে যাত্রীরা কোনো মতে নামতে পারলেও রক্ষা পাননি অ্যাম্বুলেন্সের আরোহীরা। ধাক্কা লাগার সাথে সাথে পিছন সাইডটা যে মেন রাস্তার দিকে চলে আসে, পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগানোর সাথে সাথে আগুন ধরে যায়। আগুন ধরার সাথে সাথে বাসেও আগুন ধরে যায় সামনের দিকে।
আর চারিদিক থেকে আপনার যাত্রীরা যেভাবে পারছে নেমে গেছে। জানলা ভাঙি বাইর হয়েছি, কারো ঠ্যাং পা হাত চিরা গেছে, মনে করে পা লড়ছে। গাড়িতে আগুন দিয়েছে, আমি জাল না দিয়া নাম দিছি ঝাঁপ, লাফায় ঝাপায় গ্লাস ভাঙিয়ে নামছে, অনেক লোক হত হয়েছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরে পারে নাই। ফায়ার সার্ভিসের কয়েকটি টিম ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে 3টি যান পুড়ে গেছে। ভেতর থেকে উদ্ধার হয় অগ্নিদগ্ধ 4 জনের মরদেহ। অ্যাম্বুলেন্সটা বাম পাশের আইল্যান্ডে ধাক্কা খেয়েছে, আর পিছনে ঝুমুর পরিবহন এবং শ্যামলী পরিবহনের 2টা গাড়ি, একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে। আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে 4 জন ডেড বডি দেখতে পাই, মৃত অবস্থায় দেখতে পাই। আমরা তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি। অ্যাম্বুলেন্সের ভিতরে 4 জনের মধ্যে 2 জন মহিলা ছিল, 1 জন বাচ্চা ছিল, 1 জন পুরুষ ছিল। নিহতরা হলেন মাহফুজা আক্তার শিলা, শিলার ছোট বোন সোনিয়া আক্তার, স্বামী ফারুক ও তাদের অসুস্থ ছেলে। তারা টাঙ্গাইলের বাসিন্দা এবং পরস্পর স্বজন। আমাদের ড্রাইভার সাহেবরা গাড়ি চালান, তাদেরকে আমরা সবসময় সচেতন করি। তারা নিজেরাও জানেন, যখন ড্রাইভিং লাইসেন্স নেয় এই শর্তগুলো থাকে, তারা জানেন যে কুয়াশার সময় আস্তে গাড়ি চালাতে হয়, ফগ লাইট রাখতে হয়, বা এমন কোন গতিতে গাড়ি চালানো উচিত নয়, নিয়ন্ত্রণ হারায় আপনি নিজেই একটা অ্যাক্সিডেন্টে পতিত হতে পারেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। আমিন বাবু, যমুনা নিউজ। বিগত সরকারকে যেসব দল ক্ষমা করেছে এই প্রসঙ্গে তাদের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় তিনি বলেন, যারা মিত্র ছিলেন তারা দয়া করে শত্রু হবেন না, সরকারের প্রতি বিশ্বাস আছে এমনটা উল্লেখ করেন তিনি। বলেন তাদের সমর্থন করেছে বিএনপি, দল শিগগিরই নির্বাচন চায় উল্লেখ করেন তিনি। অভিযোগ করেন এখনও মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব বহাল রয়েছে। তিনি আওয়ামী লীগের আমলে বিগত সরকারের হয়ে কাজ করেছে। সচিবালয়ে আগুনের কারণ জানাতে দেরি কেন সে বিষয়ে প্রশ্ন তোলেন এই বিএনপি নেতা। রাজধানীর গুলশানে রাজবন্দির জবানবন্দি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। হচ্ছে সংস্কারের মূল মুখবন্ধ, মূল কথা, এবং 19 দফা কর্মসূচি ছিল সবচেয়ে বড় সংস্কার কর্মসূচি। আমরা এই জিনিসগুলো কেউ হিসাব করি না। আমাদের যারা বড় বড় বুদ্ধিমান আছেন, বুদ্ধিবৃত্তিক চর্চা করছেন, বিভিন্ন রকম কথা বলছেন, দে নেভার ব্রিং দিস থিংস, সামনে আনবে না। কারণ তারা তো ওই মাটির মানুষের সঙ্গে তারা এখনো সেই সম্পৃক্ততা অর্জন করতে অনেকেই পারে। আমি অনুরোধ করব যে এই বিষয়গুলো সকলকে দেখার জন্য, টু স্টাডি প্রপারলি জিয়া রহমান, টু স্টাডি প্রপারলি খালেদা জিয়া। খালেদা জিয়া তিনি ক্ষমতার প্রলোভনে ক্ষমতায় আপনার রাজনীতি আসেননি। তিনি এসেছিলেন যখন, তখন তার সামনে কোনো প্রধানমন্ত্রিত্বের কোনো সম্ভাবনা ছিল না। তিনি এসেছিলেন একটা জাতিকে মুক্ত করতে, স্বৈরাচার থেকে। গৃহবধূ সেই সামনে এসেছিলেন। তিনি দীর্ঘ 9 বছর লড়াই করেছেন। আমি বলি সবসময় যে খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযুদ্ধ আমার উপরে খুব রেগে যায়। ফ্যাসিস্টরা খুব বাজে কথাবার্তা বলেছে, বাট দ্যাটস দ্য ট্রুথ। 1971 সালের 26শে মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া ওই চট্টগ্রামের ক্যান্টনমেন্টে তিনি কিন্তু 2 বাচ্চা, শিশু বাচ্চা নিয়ে একা ছিলেন। ওই সময় সৈনিকেরা এসছে তার কাছে যে আমাদের কমান্ডার তো এখন নাই, বাইরে আছেন, আমরা আমাদেরকে বলছে অস্ত্র সমর্পণ করতে, আমরা এখন কি করব? তিনি বলছেন তোমাদের কমান্ডার না আসে বলতো তোমরা একটা অস্ত্র সমর্পণ করবে না। দ্যাট ওয়াজ দ্য বিগিনিং। কিন্তু দুঃখজনক ভাবে এটাকে কেউ মূল্যায়ন করতে চায় না। তারপরে জিয়া রহমান সাহেব যখন আমরা চলে গেছেন বিদ্রোহ করে, পাকিস্তান সেনাবাহিনীদের বিদ্রোহ করে যখন কালুরঘাটের দিকে বেরিয়ে গেছেন, তখন তিনি একা তার 2 পুত্র সন্তানকে 2 হাতে ধরে বোরকা পরে বেরিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। এই লড়াইকে, এই সংগ্রামকে আমরা কেউ গুরুত্ব দেবো না, মূল্যায়ন করবো না। এসে তিনি ঢাকাতে গ্রেফতার হয়েছেন পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘ 9 মাস তাকে কারাগারে দিচ্ছে এবং 16ই ডিসেম্বর তিনি মুক্তি হয়েছেন। এটা হচ্ছে বাস্তবতা। তিনি যদি মুক্তিযোদ্ধা না হবেন,
মুক্তিযোদ্ধা কি হাসেনুল ইনুর আর আপনার ওই আমির হোসেন আমু, যারা ওই যে আপনার 8 নম্বর থিয়েটার রোডে বসে বসে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। সমস্যাটা দর্শক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলছিলেন, আমরা সরাসরি এতক্ষণ সেখানে ছিলাম। চলে যাচ্ছে পরের সংবাদে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দ্রুত কার্যকর করা হবে, এমনটা জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেসুর রহমান। যারা পেনশন প্রাপ্ত তারাও এই মহার্ঘ ভাতার অন্তর্ভুক্ত হবেন। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকে এসব কথা তিনি বলেন। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে, এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররা মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে। 43তম বিসিএস এর গেজেট হয়েছে, 15 জানুয়ারি তারা যোগ দেবেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে 227 জন বাদ পড়েছেন তাদের বেশিরভাগ যোগ দিতে পারবেন, এমনটা জানিয়েছেন জনপ্রশাসন সচিব। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, বাদ পড়াদের আবেদনের উপর যাচাই বাছাই চলছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ আছে, তারাই বাদ পড়বেন। 43তম বিসিএস থেকে 227 জন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এবং 40 জন স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত থাকায় বাদ পড়েছে। 2 জানুয়ারি এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানায় মন্ত্রণালয়। তার আগেই এ নিয়ে আন্দোলন চলছিল। গত 15 অক্টোবর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এবং জেলা প্রশাসকদের দেয়া তথ্যের ভিত্তিতে 59 জনকে এবং স্বাস্থ্য পরীক্ষা অনুপস্থিত থাকায় 40 জনকে বাদ দেওয়া হয়। সে সময় 2064 জনকে নিয়োগের সুপারিশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 227 জনকে নিয়ে আমরা পুনর্বিবেচনা করার জন্য আমরা যেটাকে বলি ইনভেস্টিগেশন অথবা তদন্ত, এই কাজ করে আমাদের একটা পর্যায়ে আসলো। আমরা আশাবাদী এই যে 227 বললাম এর মেজরিটি, মোর দ্যান মেজরিটি আপনারা এই যেভাবে বিজ্ঞাপন জারি হয়েছে যারা নর্মাল তাদের পক্ষেও জারি হবে। এটা একটা সময়ের ব্যাপার, জাস্ট ইট ইজ অনগোয়িং প্রসেস। গেজেট হয়েছে, 15 তারিখে যোগদান করবেন তারা। ডোনাল্ড ট্রাম্পের অধ্যত্ত মন্তব্যের মোক্ষম জবাব দিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া শেইনবাম। ট্রাম্পের সুরেই করলেন উপহাস। যুক্তরাষ্ট্রের নাম বদলে মেক্সিকান আমেরিকা রাখার প্রস্তাব দেন তিনি। মাদক ব্যবসায়ীরা মেক্সিকোর সরকার পরিচালনা করে। ট্রাম্পের এই মন্তব্যের উত্তরে বলেন, ভুল তথ্য নিয়ে বসে আছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। আগে যেন মিত্র ও প্রতিবেশীদের চটিয়ে দেওয়ার মিশনে নেমেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার সংবাদ সম্মেলনে আধিপত্যবাদী যে এজেন্ডা নিয়ে হাজির হন ডোনাল্ড ট্রাম্প, তাতে বাদ যায়নি সীমান্ত ভাগাভাগি করা দেশ মেক্সিকো। এদিন বক্তব্যে মেক্সিকো উপসাগরের নাম পাল্টে গালফ অব আমেরিকা রাখার পক্ষে যুক্তি দেন ট্রাম্প। পরদিনই রীতিমতো আটসাট বেঁধে ট্রাম্পের মন্তব্যের জবাব নিয়ে হাজির হলেন মেক্সিকোর প্রেসিডেন্ট। বুধবার ইতিহাস ক্লাসে পরিণত হয় ক্লদিয়া শেইনবামের নিয়মিত সংবাদ সম্মেলন। তুলে ধরেন 1607 সালে ব্যবহৃত উত্তর আমেরিকার আদি মানচিত্র, যখন মেক্সিকান আমেরিকা নামে পরিচিত ছিল গোটা অঞ্চল। ট্রাম্পকে ব্যঙ্গ করে পুরনো সে নাম ফিরিয়ে আনার প্রস্তাব দেন ক্লদিয়া। জাতিসংঘ মেক্সিকো উপসাগর নামের স্বীকৃতি দিয়েছে। আমরা এটাকে মেক্সিকান আমেরিকা বললে কেমন হয়? শুনতে ভালোই লাগছে, তাই না? 1607 সালে কিন্তু এই নামেই ডাকা হতো। মেক্সিকো উপসাগর নামটিও তখন থেকেই প্রচলিত, আর এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। মেক্সিকোর সরকার পরিচালনায় মাদক পাচারকারীদের প্রভাব ইস্যুতে ট্রাম্পের মন্তব্য নিয়েও বিদ্রূপের সুরে উত্তর দেন ক্লদিয়া। ডোনাল্ড ট্রাম্পের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, তার কাছে হয়তো ভুল তথ্য রয়েছে। মেক্সিকোর জনগণই দেশটির ক্ষমতার উৎস, আর তারাই নির্বাচন করেছেন প্রেসিডেন্ট। অবশ্য সবশেষে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্কের প্রত্যাশা জানান মেক্সিকোর প্রেসিডেন্ট। অন্তত ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণ পর্যন্ত অপেক্ষা করা উচিত। আন্তর্জাতিক আইন তো রয়েছেই। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের সুসম্পর্কই হবে। নেতিবাচকতার কোনো কারণ তো দেখি না। এর আগে মেক্সিকোর উপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপের ঘোষণার জবাবে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন ক্লদিয়া শেইনবাম। ডরোথি তাসরিন, যমুনা নিউজ।
চট্টগ্রাম আদালত থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন মামলার 9 বস্তা কেস ডকুমেন্ট উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, আদালতের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন রাসেলকে শনাক্ত করা হয়। পরে নগরীর বাকুলিয়া এলাকা থেকে রাসেলকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয় 9 বস্তা নথি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাসেল আদালত চত্বরে চা বিক্রি করত। সে নথিগুলো পাথরঘাটা এলাকায় একটি ভাঙাড়ির দোকানে 16 টাকা কেজি দরে বিক্রি করেছিল। এই ঘটনার আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সিসি ফুটেজ পর্যালোচনায় আমরা একজনকে শনাক্ত করি, তার নাম রাসেল বলে জানা যায়। পরবর্তীতে আমরা নির্বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করিয়া মহানগরীর বাকুলিয়া থানাধীন বৌবাজার এলাকা হতে রাসেল নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। সে এই হারানো সিডিগুলি কোর্ট বিলিং হতে কৌশলে নিয়ে একটা ভাঙ্গারির দোকানে বিক্রি করেছে। জানাবো খেলার কিছু খবর। এবারে সাফ চ্যাম্পিয়নশিপ হোম অর এওয়ে পদ্ধতিতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন। নেপালের কাঠমান্ডু সাফের নির্বাহী কমিটির সভায় সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে নেওয়া হয় এই সিদ্ধান্ত। আগামী 15 জুন থেকে 5 জুলাই আয়োজিত হবে টুর্নামেন্ট। সাধারণ যে কোনো এক দেশেই এই টুর্নামেন্ট আয়োজিত হয়ে থাকে, কিন্তু এবার থাকছে ব্যতিক্রম। প্রথম রাউন্ডে প্রতিটি দল থেকে একে অপরের বিরুদ্ধে খেলবে। রাউন্ড রবিন লিগে দলগুলো মোট 6 ম্যাচ খেলবে হোম অর এওয়ে পদ্ধতিতে। তবে কোনো সমস্যা দেখা দিলে নির্দিষ্ট একটি ভেন্যুতেই আয়োজন করা হবে পুরো টুর্নামেন্ট। এছাড়া সভায় সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে। 2026 থেকে পুরুষ ও নারী 2 বিভাগেই 8টি ক্লাব নিয়ে হোম অর এওয়ে পদ্ধতিতে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ শুরু হবে। র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাফ সদস্য দেশের 2টি ক্লাব খেলবে এতে, বাকি 6টি দেশ থেকে খেলবে একটি করে ক্লাব। বোলিং অ্যাকশন শুধরানোর দ্বিতীয় পরীক্ষাতেও পাশ করতে পারেনি সাকিব আল হাসান। জানা গেছে 21 ডিসেম্বর চেন্নাইয়ের দেয়া পরীক্ষায় সাকিবের অ্যাকশনে আবারও ত্রুটি ধরা পড়েছে। তবে নতুন করে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হলেই সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। ক্যারিয়ার জুড়েই সাকিব আল হাসান এক ধোঁয়াশার নাম। ক্যারিয়ারের পরন্ত বেলায়ও ধোঁয়াশা কাটছে কই। মাঠের বাইরের ইস্যুতে সাকিবের জাতীয় দলে খেলা হচ্ছে না কয়েক মাস ধরে। এবার সাকিব মাঠের বাইরে থাকতে পারেন ক্রিকেটীয় কারণেই। জানা গেছে, ভারতের চেন্নাইয়ে আইসিসি অনুমোদিত শ্রী রামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্স ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায়ও উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন। সাকিব আবারও নতুন করে বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে পারবেন কিনা, কিংবা দিলেও সেটা কবে নাগাদ, তা নিয়েও আছে ধোঁয়াশা। ফলে সিলেকশন কমিটির উপরও চাপ বেড়েছে। পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ হলেই তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি। এটা আসলে আমরা নির্বাচক মণ্ডলীরা বোর্ডের কাছ থেকে জানতে চেয়েছি যে তিনি আমাদের এই প্রক্রিয়ার জন্য অ্যাভেলেবেল আছেন কি না। সেটা এখনও আমরা উত্তর পুরোপুরি পাইনি, আংশিক একটা পেয়েছি। কিন্তু যেহেতু আবার একটা শোনা যাচ্ছে তিনি অংশগ্রহণ করেছেন, তো সেটার জন্য ওয়েট করতে হবে। এমনিতে আইসিসির নিয়ম অনুযায়ী আইসিসি স্বীকৃত ল্যাবে পরপর 2টো পরীক্ষায় বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে 1 বছর সব ধরনের ক্রিকেটে বল করা থেকে নিষিদ্ধ হবেন বোলার। তাই নিয়ম অনুযায়ী চেন্নাইয়ে ফেল করা সাকিবের সব ধরনের ক্রিকেটে বল করায় নিষেধাজ্ঞা আসার কথা। খেলা চালিয়ে যেতে পারবেন ব্যাটার হিসেবে। তবে এই রিপোর্টকে চ্যালেঞ্জ জানানোর সুযোগও সাকিবের সামনে থাকছে। যদি বোলারের মনে হয় বোলিং অ্যাকশন টেস্টের রিপোর্ট সঠিক না, তাহলে এ ব্যাপারে তিনি চ্যালেঞ্জ জানাতে পারবেন, আবারও দিতে পারবেন পরীক্ষা। জানা গেছে, দ্বিতীয়বার ফেল করার পর আরও একবার অর্থাৎ তৃতীয়বার সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার কথা। সেখানেই উঠেছে প্রশ্ন, আর এই প্রশ্ন উত্তরের খেলার ওপর অনেকাংশেই নির্ভর করছে বাংলাদেশের জার্সিতে বিশ্বসেরা অলরাউন্ডারের ভবিষ্যৎ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কিনতে আগ্রহী ইলন মাস্ক।
টাইমস রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির বাবা এরল মাস্ক জানিয়েছেন এই তথ্য। তিনি বলেছেন, ইংল্যান্ডের লিভারপুল শহরের সাথে পারিবারিক যোগসূত্র রয়েছে মাস্ক পরিবারের, সেজন্যই তার সন্তান ক্লাবটি কিনতে আগ্রহী। এর আগে 2010 সালে লিভারপুল কিনে নেয় যুক্তরাষ্ট্রের ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। যদিও ফেনওয়ের মুখপাত্রের দাবি, ইলন মাস্কের লিভারপুল কেনার বিষয়টি শুধুই গুঞ্জন। ফেনওয়ের অধীনে নিজেদের সুদিন ফিরিয়ে এনেছে লিভারপুল। 30 বছর অপেক্ষার পর 2019-20 মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগ জিতে ক্লাবটি। 2018 থেকে 19 মৌসুমে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ। এবারও লিগ জেতার দৌড়ে অল রেডরা। 19 ম্যাচে 46 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিভারপুল। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী ইশরাত জাহান। আমাদের সাথেই থাকুন।